প্রকৃতির কোলে এবং সংস্কৃতির ছোঁয়ায় গড়ে ওঠা শান্তিনিকেতন আজও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি, ঐতিহ্য এবং তার রচনার সাক্ষী হয়ে রয়েছে এই শান্তিনিকেতন। আজ আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আই বাটনে মেনশন আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে সকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের দিনের গল্পটা শুরু করা যাক। গুড মর্নিং। এখন ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট স্যান্ডউইচ, লুচি, ডিম সেদ্ধ আসছে আর চা। এখন বাজে 10টা। তো এখন বেরোচ্ছি। প্রবলেম এটা, এখানে খাবার ভালো কিন্তু অনেকটাই লেট হয়, তো সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেল। ঠিক আছে, যাক বেরোই। শান্তিনিকেতন ক্যাম্পাসে সকাল 10টা থেকে টোটো ভিতরে ঢোকা বন্ধ। ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়, তাই চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে ক্যাম্পাসের মধ্যে পৌঁছে যাওয়া। সহজ পাঠে পড়েছি কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি। সেটা কিন্তু এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, এখানে অনুপ্রেরণায় রচনা করা হয়েছিল। সেই সময় সকলে যেত গরুর গাড়ি করে এবং এই গাছের তলাতেই সবাই আশ্রয় নিত। এই গাছের পাশে একটি পুকুর ছিল। পরে সেই পুকুরেরটা ছেনে যে মাটিটা ওঠে, সেই মাটিটা এই গাছটার গুঁড়িতে দেওয়া হয় এবং 3টে থাক করে দেওয়া হয়। তাই এই গাছটিকে বলে 3 পাহাড়ি বট গাছ। স্কুলটা দেখতে পাচ্ছেন, এই যে এই স্কুলটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী তিনি বাচ্চাদের জন্য নার্সারি স্কুল তৈরি করেছিলেন। সেই নার্সারি আনন্দ পাঠশালা, আজও সেখানে পড়াশোনা করা হয়। এখানে প্রত্যেকটা এবং সেই গাছের নিচে বেদি করানো আছে, যেখানে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। এখনো আছে, এটা নার্সারি স্কুল পর্যন্তই আছে। আমরা যে পড়েছিলাম কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই কবিতাটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটা এবং তার মাথার উপরে তাল গাছ, এটা এই জায়গা থেকেই অনুপ্রেরণা নিয়ে রচনা করা হয়েছিল। কি ভালো লাগছে না? যেটা দেখছেন, এটা হচ্ছে উপাসনা গৃহ। আজ থেকে প্রায় অনেক বছর আগে, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি এসেছিলাম আমার মা বাবার সাথে। তখন কিন্তু আমরা ভিতরে যেতে পেরেছিলাম। এখন আর পুরো ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, বাইরে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। 1890 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গৃহের নির্মাণ করেছিলেন। এটি একটি কাচের তৈরি ঘর, যেখানে মূর্তি নেই, কিন্তু প্রতি বুধবার এখানে উপাসনা করা হয়। আমরা এখন এসেছি বিশ্বভারতীর প্রাণকেন্দ্রে, ছাতিমতলা। এই ছাতিমতলা মৃণালিনী দেবীর তৈরি এবং এখানে যত অনুষ্ঠান হয়, তার মানে 25শে বৈশাখ, দোল উৎসব, 22শে শ্রাবণ, প্রত্যেকটা অনুষ্ঠানে এখানেই প্রথম প্রার্থনা করা হয় এবং তারপরে তাদের পরিক্রমা শুরু করা হয়। এখন পুরো পরিষ্কার করা হচ্ছে, ভিতরে কারোর প্রবেশ নিষেধ, কিন্তু চারিদিকটা খুব সুন্দর ফুল রয়েছে এবং চারিদিক রীতিমতো ভাবে পরিষ্কার করা হচ্ছে। এখানে রবীন্দ্রনাথের যে 5টা বাড়ি আছে, সেই যে ভিতরে ঢুকতে গেলে, ভিতরে নয়, আপনি বাইরে থেকে দেখতে পারবেন। তার জন্য আপনার টিকিট কাটতে হবে। পার হেড 100 টাকা করে, স্টুডেন্ট হলে 10 টাকা। আমরা টিকিট কেটেছি, কেটে এবার এখন ভিতরে যাচ্ছি। এখানে এবার আমরা যাচ্ছি। এখানে আপনাকে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। জুতো রাখার র্যাক আছে, দেখুন। জুতো খুলে ভিতরে প্রবেশ করছি। ভিতরে ছবি তোলা যাবে না, বাইরেটাই দেখাচ্ছি। হ্যাঁ, বেরোলাম, দেখে আসলাম। ভিতরে আমাদের ছবি তুলতে পারিনি, কারণ ছবি বা ভিডিওগ্রাফি সবকিছুই মানা। ভিতরে কি আছে সেটা বলি। ভিতরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাওয়া নোবেল প্রাইজ, তার রেপ্লিকা, তার বিভিন্ন মানুষকে পাঠানো চিঠি, তার বংশধর মানে তিনি, তার বাবা, তার মেয়ে, তার সমস্ত যে বংশের সমস্ত যে চার্ট, সেটা, বিভিন্ন ছবি,
তিনি বাংলাদেশে যে নৌকা করে যেতেন সেই নৌকার একটা রেপ্লিকা। তিনি বোলপুর থেকে কলকাতা যেতেন যে ট্রেনে করে ইন্ডিয়ান রেলওয়ে থেকে, তাকে সেই ট্রেনের একটা রেপ্লিকা গিফট করা হয়েছে, সেটা এখানে আছে। এছাড়া আরো অনেক কিছু, মানে ওনার চিঠি গীতাঞ্জলি যে ফার্স্ট যে এডিশন বেরিয়েছিল, সেই ফার্স্ট যে এডিশনটা, সেটা ভিতরে অপূর্ব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে, খুব ভালো, ভিতরটা খুব ঠান্ডা। এছাড়া আরো অনেক কিছু আছে, মানে রবীন্দ্রনাথ সম্পর্কে সমস্ত কিছু আপনি আসলে খুব ভালো লাগবে, দেখবেন। গাছের একটা গুড়িকে কেটে বানানো হয়েছে। চোখের সামনে যেটা দেখছেন, এই বাড়িটির নাম হচ্ছে উদয়ন। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে সুন্দর বাড়ি। ওনার 5টা বাড়ির মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সুন্দর বাড়ি। এখন এখানে কাজ চলছে, যদিও এখানে কখনোই ভিতরে যেতে দেওয়া হয় না। বাড়িটা অপূর্ব সুন্দর। পিছনে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন। এটা হচ্ছে কোণার্ক ভবন। 1919 সালে নির্মিত মাটির খড়ের চালের একটি বাড়িকে রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে কোণার্কে রূপান্তরিত করেন। এইখানে মূলত তিনি তার ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন নাটকের রিহার্সাল করতেন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বাড়ি, নাম শ্যামলী। 1935 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার জন্য এই মাটির বাড়ি শ্যামলীর তৈরি করা হয়েছিল এবং এই বাড়িটি কিন্তু নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ করের পরামর্শে তৈরি করা হয়েছিল। এখন বর্তমানে এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, তাই এটি পুনর্নির্মাণ করা হচ্ছে, কিন্তু মূলত এটির দেওয়াল এবং বাড়ির ছাদ সমস্তটাই মাটি দিয়ে তৈরি। এই বাড়িটির নাম পুনশ্চ। পুনশ্চ নামের মধ্যেই রয়েছে আবার নতুন করে শুরু। জীবনের শেষ পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় এখানেই কাটিয়েছিলেন। উদীচী, যেখানে কবিগুরু 1939 সালের শেষের দিকে ছিলেন। এই উদীচীর আগে নাম ছিল সেজুতি। আমরা রবীন্দ্রনাথের সবকটা বাড়ি দেখলাম, এবার ফেরার পালা। এবার দেখি পরে কি দেখা যায়। খুব সুন্দর লাগবে। আসলে এগুলো তো বাঙালির গৌরব, এর একটা আলাদা রকম ফিল হবে। আচ্ছা, এটা হচ্ছে কলা ভবন। মিউজিয়াম থেকে বেরিয়ে একটুখানি হেঁটে, কিন্তু এটা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্তই শুধু খোলা থাকে, শনি রবি দুদিন কিন্তু বন্ধ থাকে। নন্দলাল বসু ছিলেন বাঙালি ভারতীয় চিত্রশিল্পী এবং আধুনিক চিত্রশিল্পের একজন অন্যতম ব্যক্তিত্ব। সহজ পাঠে আমরা যে সমস্ত ছবিগুলো দেখি, সেই সমস্ত কিছু নন্দলাল বসুরই আঁকা। এই বাড়িটি নন্দলাল বসু। বাড়ির সামনের গেটে দেখুন নন্দ লেখা। এই যে পিছনের যে বয়েজ হোস্টেলটা আছে, এটা হচ্ছে নন্দলাল বসুর স্মৃতি দেশে এই বয়েজ হোস্টেলটা করা হয়েছে, এবং প্রত্যেকটা যে বারান্দা আছে, বারান্দায় একটা করে ছোট ছোট করে স্কাল্পচার করা আছে, এটা খুব সুন্দর। আর অপোজিটে রয়েছে নন্দলাল বসুর বাড়ি, যেটা এখন বন্ধ আছে। ওর গেটে দুটো খোপ খোপ জায়গায় মানে লোহা দিয়ে লেখা নন্দ, খুব সুন্দর। আর বাড়িটা প্রচুর বড় জায়গা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি প্রতীচীর সামনে, বাঙালির গৌরব অমর্ত্য সেনের বাড়ি। আচ্ছা, এই চত্বরটা হচ্ছে শিক্ষা ভবন চত্বর। ইনস্টিটিউট অফ সায়েন্স, যে আমরা এখন সেটা এন্ট্রি করলাম। এবার আমরা যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। আমরা এখন এসেছি ডিয়ার পার্কে।
এই ডিয়ার পার্ক কিন্তু বুধবার বন্ধ থাকে, আর বিকেল 3:30 পর্যন্ত টিকিট পাওয়া যায়, 4টে closed হয়ে যায়। আচ্ছা, আমরা এন্ট্রি নিলাম। আপনার কিন্তু এখানে আধার হোক এটা কোনো ব্যাপার না, আপনি প্যান কার্ডও দেখাতে পারেন। আচ্ছা, আমাদের টোটোওয়ালা বলেছিল যে অরিজিনাল দেখাতে হবে, এরকম নয়, আপনার যদি ফোনে থাকে সেটাও আপনি দেখালেও হবে। ওনারা এরকম আপনার একটা কাগজ দিয়ে দিচ্ছে যেখানে লেখা থাকছে, আমরা যেমন 2 জন তাই টোটাল 2 লেখা থাকছে। তো আপনারা যে ডিয়ার পার্কে আসেন অবশ্যই মনে রাখবেন, তাহলে কিন্তু নিজের আধার কার্ড অথবা প্যান কার্ড কোনো কিছু একটা সঙ্গে অবশ্যই নিয়ে আসবেন। হরিণ আছে, অনেকগুলোই আছে, ভালোই দেখলাম। শুধু হরিণ আছে আর কিছু মাছ আছে কুয়োটায়, সেটা দেখতে যাচ্ছি। আর এমনি ভালো জায়গাটা, ছোট। এখানে মাছ আছে। এবার ব্যাক করছি, অনেকগুলো স্পট যা যা পরে স্পটে। এবার আমরা এসেছি সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে আপনারা কিন্তু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে, এবং এটা কিন্তু সকাল 9:30 থেকে 4:30 পর্যন্ত আপনাকে টিকিট দেবে, আর 5টায় কিন্তু এটা ক্লোজড হয়ে যাবে। চলুন ভিতরে যাওয়া যাক। 30 টাকা করে পার হেড চার্জেস লাগছে, আর যদি আপনি ক্যামেরা ইউজ করেন তাহলে আপনার 50 টাকা লাগবে এক্সট্রা। আর ফোনের ক্ষেত্রে কোনো চার্জেস লাগছে না, আর বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে টাকাটা কম। এটি হলো পুতুল ঘর, যেখানে আমাদের পশ্চিমবাংলার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গায় যে মুখোশ তৈরি হয় তার প্রদর্শনী করা হয়েছে। এখানে মেনলি রয়েছে প্রত্যেকটা স্টেটের যে মানুষের কিরকম বাড়ি হয়, কি কালচার, সেই সমস্ত কিছু ডিপিক্ট করা হয়েছে। আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল, আমাদের নিজের স্টেটে। বিহার। এটা হচ্ছে আন্দামান। এবার যেটা দেখছি সেটা হচ্ছে সিকিম। আচ্ছা, এখানে 9টা স্টেটের যে বাড়িগুলো সেগুলো আমরা দেখলাম। এবার একটা পুকুর পড়বে, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আসছে হচ্ছে পুরো মার্কেট। এখান থেকে জিনিসপত্র লোকে কিনতে পারে। আমরা দেখি কিরকম দাম।
শিল্পগ্রামের পর এবার আমরা যাচ্ছি শুরুর জমিদার বাড়ি। এখানে আমরা টিকিট কাটতে 10 টাকা করে পার হেড। ইউপিআই নেওয়া হয় না, তো আপনার ক্যাশ দিতে হবে। এই সুরুল জমিদার বাড়ির আরেকটি নাম কিন্তু সুরুল সরকার বাড়িও। এই জমিদার বাড়ির দুর্গাপুজো কিন্তু খুব বিখ্যাত। একটু সাজানো আছে ডেকোরেটটা, সেটা কিন্তু 3 তারিখ ওনাদের মেয়েদের বিয়ের জন্য। বাট আমাদের ওদিকটা ভিতরটা যেতে পারবো না, শুধুমাত্র এই প্রিমিসেস যেটা আছে সেটাই আমি এখন দেখাতে পারবো। আচ্ছা, এখান দিয়ে ভিতর দিয়ে ওনাদেরই মন্দির আছে, সেটাই যাচ্ছি। আচ্ছা, মন্দির কিন্তু এখন বন্ধ, কখন খোলে আমার জানা নেই। এই মন্দিরটা বন্ধ আছে, এটা অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। এখন এসেছি বুদ্ধ স্ট্যাচু দেখতে। বুদ্ধ স্ট্যাচুটা 34 ফিট, খুব সুন্দর। এটা এখানে বসা বুদ্ধ, সাদা ধবধবে। ব্রধিবৃক্ষটা দেখলাম, এবার যাচ্ছি পরের জায়গা যাওয়ার জন্য। আমরা এখন এসেছি প্রকৃতি ভবন মিউজিয়াম। এটা মেনলি হচ্ছে প্রকৃতি থেকে যে সমস্ত পাথর যেই সময় এভাবে পাওয়া গেছিল সেই সমস্ত কিছু এটা এখানে দেখানো হয়েছে। এখানে টিকিট লাগবে, দেখছি কত টাকা লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, খুব অদ্ভুত। এগুলো ওটা মানে মানুষের তৈরি না, প্রকৃতি করেছে। আচ্ছা, এখানে কিন্তু চার্জেস আপনার লাগছে 40 টাকা করে পার হেড। আর ফটোগ্রাফি যদি আপনি করেন তার জন্য আপনার 20 টাকা। সেই 20 টাকাতে আপনি ফোনেও তুলতে পারেন ছবি, ক্যামেরাতেও তুলতে পারেন। এটা দেখলাম, ওটা হচ্ছে ব্রোঞ্জ গ্যালারি, দোতলায় আছে। এখানে প্রত্যেকটা মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু আপনাকে জুতো খুলে ঢুকতে হবে। এবার ব্যাক করছি পরের জায়গা যাওয়ার জন্য। এখানে ক্যাফে আছে, আপনারা খেতে চাইলে খেতে পারেন। এটা হচ্ছে সেই শালবন। যে গ্রামটা দেখালাম, যে বাড়িগুলো দেখালাম, ওইটা আদিবাসীদের গ্রাম। সেখানে বাহামণি যে সিরিয়ালটা হয়েছিল সেটা শুটিং হয়েছিল। তো আমাদের হাতে সময় খুব কম, এখন একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে। বেরিয়ে দুপুরবেলা থেকে কিছুই খাওয়া হয়নি। ইচ্ছা আছে, পাশে একটা হোটেল আছে খুব নাম করা, সেখানে খাওয়ার। এবার আমরা জানি না কতটা জায়গা পাবো কি পাবো না, এখন বেরোচ্ছি, দেখা যাক। এসেছি সোনাঝুরির হাট। খাওয়াটা স্কিপ করলাম, এর পরে যাব, কারণ সোনাঝুরি হাটটা যদি আজকে না দেখি আর দেখার সুযোগ হবে না। তো এর পরে সন্ধ্যে 6টার সময় গিয়ে কি খেতে পাবো জানি না, দেখা যাক। বাট আজকে যেহেতু শনিবার, প্রচন্ড ভিড় আছে, তবুও দেখা যাক কতটা কি কেনা যায়। কিছু জিনিস কেনার ইচ্ছা আছে। এই সোনাঝুরি হাট বা খোয়াই মেলা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত বাউল গান এবং সাঁওতালি সংস্কৃতির কেন্দ্রবিন্দু। খাবার যদি রিভিউ চান তাহলে আমি বলবো খাবারের টেস্ট খারাপ নয়, আর কোয়ান্টিটি খুব কম, মানে প্রাইস ওয়াইজ কোয়ান্টিটি কিন্তু খুব কম। আর যদি অনেক মেম্বার আসেন তখন কিন্তু এটা খুব কস্টলি পড়বে আপনাদের। ঘরে ফিরলাম,
কালকে ফেরার পালা। সবার প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটায় দ্বিতীয় দিনে আমার মাইক ঠিকমতো ভাবে কাজ করেনি, তাই কোনো জায়গায় সাউন্ড অফ আছে, তাই কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা বলে দেওয়ার যে আমি কি বোঝাতে চেয়েছিলাম। আমাদের দ্বিতীয় দিনে এন্ট্রি ফি লেগেছিল 200 টাকা পার হেড। আপনি যদি হোটেল ছাড়া খাওয়া দাওয়া, এন্ট্রি ফি এবং টোটোর খরচা মিলিয়ে যদি খরচা বলেন তাহলে 3500 টাকার মধ্যে দুজনের 2 দিনের খরচা হতে পারে। এছাড়া আরেকটা ঘোরা হয়, যেটা হচ্ছে আপনি সকালবেলা বনদেবতা করে পৌঁছে গেলেন বোলপুর, সেখান থেকে আপনি ঘুরলেন এবং ঘুরে আবার সেই টোটাই আপনাকে স্টেশনে নামিয়ে দিয়ে আপনি চলে আসবেন নিজের বাড়ি। সেক্ষেত্রে আপনার অ্যাপ্রক্সিমেট টোটোটা কিন্তু আপনাকে 1000 থেকে 1200 টাকার মতো চার্জেস নেবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কঙ্কালীতলাটা হবে না, যেটা আমি আগের ভিডিওতে দেখেছি, কারণ কঙ্কালীতলাটা অনেকটা দূর এবং এত কিছু কভার করা পসিবল হয় না। তো আপনি অ্যাপ্রক্সিমেটলি 2200 থেকে 2500 টাকা ধরে রাখতে পারেন যদি আপনি একদিনে যান এবং একদিনে ফিরে চলে আসেন দুজনের জন্য। দ্বিতীয় দিনে আমাদের টোটো নিয়েছিল 800 টাকা। আমাদের অ্যাপ্রক্সিমেট খরচা হয়েছিল 8000 থেকে 8500 মধ্যে। আপনারা চাইলে এইভাবে প্ল্যান করতে পারেন। এছাড়া আমি আগের ভিডিওতে কিছু কিছু হোটেলের দেখিয়েছি এবং আরো কিছু রেকমেন্ডেশনও দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর স্ক্রিনে যে সমস্ত হোটেলের নামগুলো আছে সেগুলোতেও আপনারা কল করে হোটেল বুক করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর সকলকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।